অবশেষে সব স্মৃতি ফিরে এসে আবারও সূর্য ওর দীপা কাছাকাছি এলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন আজকের মহাপর্বে। আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে দীপা সিদ্ধান্ত নেয় শেয়ারটা দুজনকেই মানে 50-50 করে দুজনকেই দিতে চায়। এবং দীপা রূপাকে বলে, রূপা আপনি খুব ট্যালেন্টেড, অনেক ভালো, আমি চাই আপনাকে এই শেয়ারটা 50% দিতে। মিস রূপা, আপনি অল্প বয়সে যা কিছু করেছেন তা অনেক প্রশংসনীয়। এদিকে ডক্টর সূর্যও অনেক ট্যালেন্টেড, এই জন্য আমরা তাকেও 50% শেয়ার দিতে চাই। দুইজনই 50% নিয়ে কাজ করবেন। দীপার কথা শুনে রূপা বলে, আমি ভেবে আপনাকে জানাবো সব কিছু, আমি কাজ করব কিনা। এই বলে রূপা ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যায়। এদিকে সূর্য কাউকে কিছু না বলে সেও বাইরে চলে যায়। দীপা অফিসে বসে ভাবতে থাকে, কি হয়েছে সূর্যবাবুর, কি হয়েছে? সূর্য আমাকে চিনতে পারছে না, আমাকে এভাবে ইগনোর করছে। এদিকে অবিনাশ এসে বলে, কি বুঝলেন দীপা, কিছু বুঝলেন? এখানে অনেক কিছু বোঝার আছে। এদিকে বাইরে বেরিয়ে কান্নায় ভেঙে পড়ে রূপা। রূপা বলে, মা কেন এমন করছে, কেন দূরে ঠেলে দিচ্ছে আমাকে? তারপর রূপা কৃষ্ণকে ফোন করে এবং কৃষ্ণ ফোনটা ধরে না। কৃষ্ণ ফোনটা না ধরায় আরও রেগে যায় রূপা। ফোন না ধরায় রূপা বলে, কৃষ্ণ তুমিও আমাকে এভাবে দূরে ঠেলে দিলে, কেউ আমার সাথে রইল না, আমি একা, একদম একা হয়ে গেলাম। মা বাবা এবং তুমি কেউ আমার সাথে নেই। এই বলে রূপা কান্না করতে করতে গাড়িতে উঠে পড়ল। রূপা গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এদিকে অবিনাশকে সহ্য করতে না পেরে সূর্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ে এবং তাড়াতাড়ি করে হেঁটে চলে যেতে লাগে। এদিকে জয় বলে, কী ব্যাপার দাদাবাবু, কি হয়েছে তোর? তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? একটু থাম না, কথা শোন। তুই কেন এই 50% শেয়ারে এই কন্ট্রাক্টটা নিলি বলতো? 50% শেয়ারে নিয়েছিস, ওই মেয়েটা তো এখন আমাকে শেষ করে দিবে। এদিকে দীপা ঘর থেকে বেরিয়ে এসে সূর্যকে দেখে সূর্যকে ডাকতে লাগে। সূর্য দীপার সাথে দেখা করতে গেলে তখন উর্মি সূর্যকে বাধা দেয় এবং বলে, দাদাবাবু আপনাকে যেতে হবে, আপনাকে তাড়াতাড়ি ওষুধ খেতে হবে। এদিকে তখনই সূর্যের দিদিয়া কথা বলতে থাকে দীপার সাথে। কী ব্যাপার দীপা, কেমন আছো? এত বছর পর আমাদের কথা মনে হলো। তোমার দয়ায় এই 50% শেয়ার পেলাম। এই 50% শেয়ার না পেলে আমাদের পরিবারে হয়তো ধস নেমে আসতো। এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দীপা বলে, আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? দিদিয়া তখন বলে, কিভাবে কথা বলবো? এভাবেই তো কথা বলবো, তোমার জন্যই তো সব হয়েছে। নিয়ে জামাইকে মেরেছো এবং জেলে গিয়েছো, এই দায়ভার তো আমাদের পরিবারেই পড়েছে। আমি আমার নিজের জীবনটা শেষ করে দিয়ে ইউরোপ থেকে কলকাতায় ফিরে এসেছি আমার পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য। নিজেরও ঠিকই জেল থেকে বেরিয়ে সুন্দর একটা জীবনযাপন করছো। এইসব কথা বলে দিদিয়া চলে যেতে থাকে। তখনই দীপা দিদিয়ার কাছে এসে বলে, কি হয়েছে সূর্যর, কি হয়েছে একটু বলো আমাকে, কেন সে এমন করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, নিশ্চয়ই সূর্যের কোনো কিছু হয়েছে। কি হয়েছে? সূর্য আমাকে কেন চিনতে পারছে না? দিদিয়া তখন বলে, হ্যাঁ কিছু তো একটা হয়েছে, যাই হোক আমি তোমাকে অল্প করে বলি। তুমি যাওয়ার পর থেকে সূর্য কিছু মনে করতে পারে না, সব কিছু ভুলে যায়। সে কোনো কিছুই মনে রাখতে পারে না। ডাক্তার দেখিয়েছি, এই জন্য তাকে ওষুধ খেতে হয়। সূর্যের অনেক ওষুধ খেতে হয়, অ্যান্টিবায়োটিক, অনেক পাওয়ারফুল ওষুধ খেতে হয়। আস্তে আস্তে সে হয়তো আরও অসুস্থ হয়ে পড়বে। এইসব কথা তোমাকে বলে কি হবে, তোমার জন্যই তো এত কিছু হয়েছে। আজকে যদি তুমি রুডিকে না মেরে জেলে না যেতে, তাহলে এই পরিবারটা কত সুন্দর ছিল, সব কিছু ঠিক থাকতো। তোমার জন্যই এত কিছু হয়েছে, তুমি দোষী দীপা, তুমি দোষী। দীপা তখন বলে, আপনি বুঝছেন না, আমি এইসব সব কিছু করেছি আপনার পরিবারের জন্যই, আপনাদের ভালোর জন্যই, যাতে আমার পরিবারটা ভালো থাকে, সবার ভালোর জন্যই আমি বুঝেই এই কাজটা করেছি। দীপা তখন মনে মনে ভাবে, এত কিছু আমি করলাম কিন্তু আমার পরিবারটাই আজকে ভালো নেই, তাহলে আমার কী লাভ হলো এইসব করে? হঠাৎ করেই দীপার মনে পড়ে গেল রূপার কথা। রূপার কথা মনে পড়ে সে বলল, আমি দোষী, হ্যাঁ আমি দোষী। এদিকে দিদিয়া এসে বলে, তুমি যা করেছো ভালোই করেছো দীপা, তুমি ভালো থাকো। এই বলে দিদিয়া চলে যেতে থাকে। এদিকে দীপা ভাবে, না না, আমাকে একটা কিছু করতেই হবে। ডাক্তারবাবু কেন এমন করছে, আমাকে চিনতে পারছে না, আমাকে একটা কিছু করতেই হবে। না না, নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে। ওষুধটা খাওয়ার সাথে সাথেই ডাক্তারবাবু কেমন চেঞ্জ হয়ে গেল, কেমন যেন করছিল। আর ডাক্তারবাবু কেন ওষুধ খাচ্ছে বা কিসের ওষুধ খাচ্ছে, এটা আমাকে জানতেই হবে। এদিকে সেক্রেটারি এসে দীপাকে বলে, অবিনাশবাবু অসুস্থ, তার বুকে পেন করছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন দীপা বলে, আপনি যান, আমি এখনই আসছি। এই কথা বলে দীপা অবিনাশবাবুর সাথে দেখা করে এবং দীপা অবিনাশবাবুকে বলে, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। দীপার কথা শুনে অবিনাশবাবু বলে, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমি আর বাঁচবই বা কয়দিন। তখন দীপা অবিনাশবাবুকে বলে, আপনি এই কথা কেন বলছেন? আমরা তো সবাই বাঁচি সুখের জন্যই তো বাঁচি। আমরা তো এই পৃথিবীতে কেউ থাকতে আসিনি, সবাইকে একদিন না একদিন মরতেই হবে, তো আনন্দের সাথেই বাঁচি আমরা।
প্লিজ বাঁচার আনন্দটা আপনি হারিয়ে ফেলবেন না অবিনাশবাবু, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে দীপা ব্যাগটা নিয়ে আসে এবং অবিনাশ বলে, হ্যাঁ আপনার কথা আমার অনেক পছন্দ। এদিকে দীপ আর সূর্য এসেছে এক্সারসাইজ করার জন্য। সূর্য অনেক জোরে জোরে পাঞ্চ করতে থাকে, এক্সারসাইজ করতে থাকে প্রতিনিয়ত। সূর্য এক্সারসাইজ করার সময় দীপ বলে, কি ব্যাপার, আজকে কি বড় মার সাথে তোমার দেখা হয়েছে? সূর্য বলে, কি ব্যাপার, কোন বড় মা, বড় মার নাম কি? তখনই দীপ বলে, বড় মার নাম হচ্ছে দীপা সেনগুপ্ত। দীপা সেনগুপ্ত নাম শুনে সূর্য কি যেন ভাবতে থাকে। তখনই উর্মি চলে আসে। উর্মি বলে, দীপ কি বলছিস এসব, কি বলছিস, তোর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? দীপ, কেন তুই উল্টাপাল্টা কথা বলে দাদাভাইয়ের মাথাটা নষ্ট করে দিতে চাচ্ছিস? সূর্য মনে মনে ভাবতে থাকে, দীপা কে, দীপা আসলে কে, আমাকে জানতেই হবে দীপাকে। দীপ, আসলে সত্য ঘটনা কি বলো, দীপাটা কে বলো। তখনই সোনা আসে এবং বলে, বাবা ওই মহিলার নাম তুমি একবারও মুখে উচ্চারণ করবে না। সূর্য কারো কথাই মানতে চায় না, বলে, কে এই দীপা, বলো, তোমরা বলো কে এই দীপা। এইদিকে এসব ঘটনা দেখে উর্মি তাড়াতাড়ি চলে যায়, একটা ড্রিঙ্কসের মধ্যে আবার ওই ওষুধ মেশায় এবং সূর্যের কাছে নিয়ে আসে। ড্রিঙ্কসের মধ্যে ওষুধ মেশানোর সময় দীপ দেখে ফেলে উর্মির সূর্যর কাছে ড্রিঙ্কসটা নিয়ে এসে বলে, এনার্জি ড্রিঙ্কস, এটা এখনই খেয়ে নাও দাদাভাই। ড্রিঙ্কসটা তখন জোর করে উর্মি খাইয়ে দেয়। সূর্য তখন বাধ্য হয়ে ড্রিঙ্কসটা খায় এবং সোনা বলে, তুমি ওই মহিলার নাম কখনোই মুখে আনবে না, আমি বলছি তুমি কখনোই ওই মহিলার নাম মুখে আনবে না। সূর্য সব ভুলে যায় এবং বলে, কোন মহিলা, আমি তো কোনো মহিলার নামই উচ্চারণ করলাম না, কোন মহিলা? ওষুধ খাওয়ার পর সব কিছু ভুলে যায় সূর্য। এইদিকে রূপা বসে থেকে কান্না করে এবং সিদ্ধান্ত নেয় সে 50% শেয়ারে তার মায়ের সাথে কাজ করবে না। রূপা বলে, আমার মা যেহেতু আমার থেকে দূরে চলে গেছে, আমি এই কোম্পানির কাজ করব না। তখন রূপা তখনই তার অফিসে ফোন করে বলে, আমার কলকাতার ফ্লাইট রেডি করেন, আমরা এই কোম্পানিতে কাজ করব না, আমাদের এই টেন্ডার দরকার নেই। ইমিডিয়েটলি প্লেনের টিকিট রেডি করেন, আমি এখনই কলকাতায় ফিরে যাব, এই কাজ কোনো মতেই আমি করব না, আমার লাগবেই না এই টেন্ডার। রূপা এইসব কথা বলে এবং কান্না করতে থাকে। সে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে এবং মনটা দুর্বল হয়ে যায় তার। সে ভাবতে থাকে, আমার সঙ্গেই কেন এমনটা হলো, কেন এমন হলো, কী দোষ আমার, আমি এসব শাস্তি কেন পাচ্ছি? রূপা প্রচণ্ড কান্না করে এবং বলে, মা তুমিও আমার সাথে নেই, তুমিও শেষ পর্যন্ত আমাকে দূরে ঠেলে দিলে। এই বলে রূপা কান্না করতে থাকে। এদিকে বাড়ির কলিং বেল বাজতে থাকে। কলিং বেল খুলতে যায় উর্মি এবং দেখে দীপা এক গাদা ফুল নিয়ে এসেছে। উর্মি দীপাকে দেখে বলে, তুই কেন এসেছিস এখানে, তোর লজ্জা নেই? দীপা বলে, মেহমান আসলে কেউ এই ধরনের ব্যবহার করে, আমাকে ভিতরে ডাক। উর্মি দীপাকে বলে, না তুই ভিতরে ঢুকবি না, তোর ভিতরে আসার অনুমতি নেই, তোর জন্যই তো এত কিছু হয়েছে, তুই কেন আবার ভিতরে আসছিস? এইদিকে সূর্য এসে বলে, এটা কে, একে তো চিনতে পারলাম না, কে এই মেয়ে? সূর্যের কথা শুনে দীপা বলে, কেন আমাকে চিনতে পারছেন না, এই যে আজকে মিটিং হলো। এই কথা বলার সাথে সাথে সূর্য চিনতে পারে, বলে, ও ম্যাম আপনি, আসুন ভিতরে আসুন, বসেন না। সূর্য বলে, হ্যাঁ আমি সব চিনতে পেরেছি, আসুন ভিতরে আসুন। দীপা তখন ফুলের তোড়াটা সূর্যের হাতে দেয়। ফুলের তোড়াটা সূর্যের হাতে দিয়ে বলে, আপনার ফুল তো অনেক পছন্দ তাই না? সূর্য বলে, হ্যাঁ ফুল আমার অনেক পছন্দ, আমাকে কে যেন প্রায় এই ফুল বানিয়ে দিত, কিন্তু সূর্য কিছুই মনে করতে পারছে না। ঠিক তখনই সোনা চলে আসে এবং বলে, তুমি কেন এসেছো তুমি? দীপা তখন বলে, মা কি পরেছিস তুই কেন এই ধরনের কাপড় পরেছিস? সোনা তখন রেগে গিয়ে দীপাকে বলে, হ্যাঁ কী ধরনের জামা কাপড় পরবো, আমার স্বামীকে তুমি মেরে ফেলেছো আবার বলছো এইসব কথা, হ্যাঁ কী ধরনের জামা কাপড় পরবো, আমি সেজেগুজে কি বসে থাকবো? সূর্য তখন সোনাকে বলে, কি ব্যাপার, এরকম ব্যবহার করছো কেন, উনি তো আমাদের মেহমান তাই না, ওনার সাথে কেন খারাপ ব্যবহার করছো সোনা? সূর্য তখন বলে, সরি উনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, উনার হাজব্যান্ডকে না আসলে কে যেন মেরে ফেলেছে। এইদিকে দীপাকে ধাক্কা দেয় রূপা। ধাক্কা দেওয়ার সাথে সাথে দীপা পড়ে যেতে লাগে এবং সেই মুহূর্তেই সূর্য দীপাকে ধরে ফেলে। দুজন দুজনার দিকে তাকিয়ে থাকে রোমান্টিক দৃশ্যে। বহু বছর পর এরকম একটা রোমান্টিক দৃশ্য দেখতে পেলাম। তো বন্ধুরা, এই হলো আজকের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।